তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের পেজ 525-এর সম্পূর্ণ এমসিকিউ সলিউশন, সম্পূর্ণ এসএকিউ সলিউশন এবং যতগুলো অঙ্ক আছে এই চ্যাপ্টারের, মানে এই পাতার মধ্যে 525 তোমাদের এবিটিএ পেজে যতগুলো অঙ্ক আছে, মোটামুটি 6টা অঙ্ক আছে। সেই 6টা অঙ্কের সম্পূর্ণ সমাধান দিয়ে দেবো আমরা এই ভিডিওতেই। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ টেনে টেনে দেখবে, যাতে প্রত্যেকটা কোশ্চেনের তোমরা সঠিক অ্যান্সার করতে পারো। তো এর আগে আমি বহু এবিটিএস সেট আপলোড করেছি। তো যারা সেই সেটগুলো দেখে আসোনি, তারা দেখো ওপরে আই বাটনে 2025 এবিটিএ প্লেলিস্টের লিঙ্ক আসছে, সেইখানে ক্লিক করে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। তো ভিডিওর শুরুতে আরেকটা কথা, দেখো এই চ্যানেলে আমরা অন্যান্য চ্যানেলের মতো সাজেশান দিই না। আমরা এই চ্যানেলে প্রশ্নকে হাতে ধরে প্র্যাকটিস করাই, যাতে করে তোমাদের ফায়দা হয়। নাহলে শুধু সাজেশান দিয়ে যদি আমরা ছেড়ে দিই, তাহলে ভৌত বিজ্ঞানের মতো সাবজেক্ট পড়াশোনা হয় না। বোঝা গেছে? প্রত্যেকটা কোশ্চেন কীভাবে হচ্ছে, তার কারণটা কি, সেইটা যদি না জানি, তাহলে আমাদের ভৌত বিজ্ঞানের পড়া ইনকমপ্লিট থেকে যায়। শুধু সাজেশান দিয়ে, সাজেশান দেখে, যেই 90 নম্বরের সাজেশান দিয়ে দিলাম, এই 100 নম্বরের সাজেশান দিয়ে দিলাম, এই করো সেই করো, এরমভাবে কোনো পড়াশোনা হয় না। অনেকে মোটিভেশনের ভিডিও দিবে, তো শুধুমাত্র মোটিভেশন দেখেও পড়াশোনা হয় না, পড়াশোনা করতে হয় প্র্যাকটিসের দ্বারা। তো এই কথাটা তোমরা সর্বদা মাথায় রাখবে। এবং এরকমই যদি কোশ্চেনের অ্যান্সার ভিডিও দেখতে চাও, কনসেপ্ট ওয়ান শট ভিডিও দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার, আমরাও এরকমের ভিডিও দেখতে চাই। তাহলে তোমাদের কমেন্ট দেখে আমার মোটিভেট লাগে এবং পরের দিন আমরা আরও এবিটিএস সেট আনবো। তার জন্য চ্যানেলের সাথে স্টে টিউন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো দেখো, বিভাগ কয়ের যে প্রথম একের দাগের কোশ্চেন কি বলছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটা ঘটবে না? তো সঠিক অ্যান্সার হবে দিন রাত্রি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে না, কারণ এটা পৃথিবীর এবং আকর্ষণজনিত কারণে ঘটে। ঋতুচক্রের পরিবর্তন হতে পারে গ্রিন হাউসের জন্য, তোমার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঋতুচক্রের পরিবর্তন ঘটে। কারণ কখনো শীতকাল, কখনো হচ্ছে গ্রীষ্মকালে যে সময়ের বৃদ্ধিটা বা সময়ের কমটা ঘটে, তো এটাও গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ঘটে। এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর যে উষ্ণতা বেড়ে যায়, তার জন্য মহাসাগরীয় স্রোতেরও পরিবর্তন ঘটে এবং মেরু অঞ্চলেরও বরফ গলে যায়। তো শুধুমাত্র কি ঘটে না, দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে না। তো তার কারণটা আমি বলে দিলাম। নেক্সট হচ্ছে 1.2 এর কোশ্চেন, কোনটি মোলার আয়তনকে সূচিত করে? তো আয়তন যদি ভি হয়, তাকে যদি মোল সংখ্যা দিয়ে আমরা ভাগ করি, তাহলে এটা মোলার আয়তন হবে আয়তন ডিভাইড বাই মোল সংখ্যা। এটাই হচ্ছে তোমাদের মোলার আয়তনকে সূচিত করে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি আপন এন। আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি আছে, তিনের প্রশ্নটা বলেছে 1.12 লিটার CO2-র মোল সংখ্যা কত? তো 1.1 লিটার CO2-র মোল সংখ্যা হবে, দেখো এখানে এসটিপিতে CO2 মানে কত মোল আছে? 1 মোল। আচ্ছা, এবার 22.4 লিটার CO2 মানে কত সংখ্যা? 1 মোল CO2। মাথায় ঢুকেছে? আচ্ছা, এখানে যদি আমরা অর্ধেক করে দিই, 11.2 লিটার মানে কত হয়ে যাবে? এর অর্ধেক মানে হাফ মোল। তো হাফ মোল মানে আমরা কত বলি? 0.5, 0.5 মোল। এবার দেখো কোশ্চেনে আছে দশমিকটা আর এক ঘরে এগিয়ে দিয়েছে, অতএব 1.12 এত লিটার মানে কত হয় মোল সংখ্যা? আর একটা আমাদের এখানে শূন্য বসে যাবে, তো 0.05 মোল। বোঝা গেছে? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 0.05, অপশান বি এরটা সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট হচ্ছে চারেরটা, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো 1.4-এরটা, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা আপন 3। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গামার মানটা কত হবে? এখান থেকে গামার মানটা হয়ে যাবে, আর এখানে 3 গুণ হয়ে যাবে, গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? গামা ইকুয়াল টু 3 আলফা। অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, প্রিজমের যদি আপাতন কোণ বাড়তে থাকে, 1.5-এরটা, প্রিজমে যদি আপাতন কোণ বাড়তে থাকে, তাহলে চ্যুতি কোণের কী পরিবর্তন হয়? তো আপাতন কোণ এবং চ্যুতি কোণের মধ্যে যে রিলেশান, আমি সেই গ্রাফটা এঁকে দেখিয়ে দিচ্ছি। আপাতন কোণ আর এদিকে চ্যুতি কোণ, যদি গ্রাফটা আঁকি, আমাদের গ্রাফটা এরকম ঘটে। তার মানে গ্রাফটা এখন এরকম ঘটে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আপাতন কোণ যত আমরা এইদিকে বাড়াতে থাকছি, চ্যুতি কোণটা প্রথমে কমছে, আবার এই পয়েন্টের পর থেকে এসে আবার আপাতন কোণটা দেখো এই বিচ্যুতিটা এইদিকে দেখো বাড়তে থাকছে। বোঝা যাচ্ছে? প্রথমে এরকম কমছে, তারপরে আবার বাড়তে থাকছে। তাহলে প্রথমে কমে এবং তারপরে কি হয়? বাড়ে। অপশান সি এরটা সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট 1.6, আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কি? তো আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক, কারণ কম্পাঙ্ক হচ্ছে উৎসের ওপর নির্ভর করে, কোনো হচ্ছে প্রতিসারাঙ্কের ওপর নির্ভর করে না। আচ্ছা, 1.7, সমান দৈর্ঘ্যের একটি মোটা এবং সরু তারের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহমাত্রা পাঠালে একই সময় ধরে কোনটি বেশি গরম হবে?
তো অবশ্যই সরু তারটি বেশি গরম হবে। কারণ কি, একই যদি তড়িৎ প্রবাহমাত্রা পাঠায় তাহলে এমনি নর্মাল কনসেপ্ট থেকে এখানে বাধাটা বেশি থাকবে, কেন ইলেকট্রনটা যে প্রবাহিত হবে এখান থেকে সহজে, মোটা তার দিয়ে সহজে চলে যাবে, কিন্তু সরু তারে ইলেকট্রনটা যেতে বাধা পাবে এবং ওই বাধা বা রোধের কারণে রোধটা বেশি হয়, রোধের কারণেই কী হয়, সেই তারটা বেশি গরম হতে থাকবে। তাহলে অপশান বিটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট 1.8-এর প্রশ্ন। 1.8-এর প্রশ্নটা কি বলেছে? 1.8, কোনো পরিবাহীর রোধাঙ্ক এত বলে দিয়েছে, তাহলে পরিবাহিতাঙ্ক কত হবে? তো পরিবাহিতাঙ্কের ফর্মুলা হচ্ছে 1/ρ। তো 1/5 × 10⁻⁸ সিমেন্স পার মিটার। তাহলে এখান দিয়ে যদি এটা আমরা উপরে তুলে দিই, 1/5 × 10⁸ হয়ে যাবে। তো 10⁸ থেকে একটা 10 নিয়ে নিই, ইন্টু 10⁷ করে দিই, এত সিমেন্স পার মিটার। তাহলে 2 × 10⁷ এত সিমেন্স পার মিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এটা হচ্ছে সঠিক। আচ্ছা, 9-এর প্রশ্নটা, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে বা মন্দক হিসাবে কি ব্যবহৃত হয়? তো গ্রাফাইট দণ্ড মন্দক হিসাবে ব্যবহৃত হয় মডারেটর হিসাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 10-এর ট্যাকা সিলিকন যে মৌলটি, এর নাম কি? এর নাম হচ্ছে জার্মেনিয়াম। এটা হচ্ছে পর্যায় সারণী তৈরির সময় দিমিত্রি মেন্ডেলিফ এই নামটা রাখে। নামটা কি রেখেছিল? মেন্ডেলিফ। বোঝা গেছে, মেন্ডেলিফ নামকরণটা করেছিল। 11-র প্রশ্নটা কি বলছে? নিম্নলিখিত কোন প্রকার যৌগের সমবায়তা দেখা দেয়? তো এটা সমযোজী যৌগের সমবায়তা দেখতে হবে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন 12টা কি বলছে? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? তো ক্যাথোডের অর্ধেক হয় সবসময়, এটা মনে রাখবো। তাহলে 11.2 লিটার হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 11.2 লিটার। আচ্ছা, নেক্সট 13 প্রশ্নটা, পাইরো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? তো এটাকে ওলিয়াম বলে, এর সংকেত হয়ে যাবে H2S2O7। 14টা, জলে কোন আয়নের উপস্থিতিতে মরচে ধরাকে ত্বরান্বিত করে? আচ্ছা, 14 প্রশ্নটা কি বলছে? জলে কোন আয়নের উপস্থিতিতে মরচে ধরাকে ত্বরান্বিত করে? তো এখানে সঠিক অ্যান্সার যাবে আমাদের Cl- আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন এর উপস্থিতিতে মরচেটা তাড়াতাড়ি ধরে। নেক্সট হচ্ছে, প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কত? তো প্রোপাইন C++C, এখানে দিয়ে আমরা হাইড্রোজেন দিই দুটো, এখানে হয়ে যাবে দুটো, এখানে 3টে কার্বনের যোজ্যতা, একটা হাইড্রোজেন ধরবে, আর লাস্টে আমরা কটা দেবো? লাস্টে হচ্ছে 3টা হাইড্রোজেন। তাহলে এখানে 3টে হাইড্রোজেন দিলাম, এখানে হচ্ছে একটা। তাহলে প্রত্যেক কার্বনের যোজ্যতা কত হয়ে গেছে? 4টে, এরও 4টে, এরও 4টে। তাহলে কটা হাইড্রোজেন? 3 একে 4 2 6। তাহলে হাইড্রোজেন সংখ্যা কটি? হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 6টি। তাহলে অপশান এরটা সঠিক অ্যান্সার, 6টি। বোঝা গেছে? এর প্রশ্ন বলছে, মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে? তো এটা সঠিক অ্যান্সার যাবে জৈব যৌগকে বিয়োজিত করে। কি যৌগকে? তো জৈব যৌগকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন করে। নেক্সট 2.2, সৌরকোষে কোন অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? তো এটা সঠিক অ্যান্সার যাবে সিলিকন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সিলিকন ব্যবহার করা হয়। নেক্সট 2.3, তাপমাত্রার কোন স্কেলে উষ্ণতা ঋণাত্মক হয় না? তো এটা সঠিক অ্যান্সার যাবে কেলভিন স্কেলে। কোন স্কেলে? কেলভিন স্কেলে ঋণাত্মক হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্র কী হবে? মূলবিন্দুগামী সরলরেখা। তো এখানে যদি আমরা ভি আর এখানে যদি টি দিই পরম স্কেলে, তাহলে স্কেলের মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। আচ্ছা, নেক্সট 2.5-এর মধ্যে সত্য মিথ্যা লিখতে হবে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ধনাত্মক। না, ধনাত্মক হবে না, কারণ আয়তনটা কমতে থাকে। তো সেই জন্য এটা কী হয়ে যাবে? ভুল হয়ে যাবে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হবে। আচ্ছা, নেক্সট অথবারটা কি বলছে? লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার? তো এটা সঠিক অ্যান্সার হবে ইনভার। 2.6, উত্তল লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন হবে? তো উত্তল লেন্সের এইখানে যে ফোকাস এবং যে মেরু এর মাঝামাঝি অবস্থানে, এখানে লিখে দিচ্ছি আমরা ফোকাস ও মেরু এর মধ্যবর্তী স্থানে বোঝা গেছে, ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থানে রাখতে হবে বস্তুকে, তবে তার বিবর্ধন হবে। আচ্ছা, নেক্সট 2.7, 1 BOT এর মান কত জুলের সমান? তো 2.7-এর যে অ্যান্সারটা হয়ে যাবে 1 BOT, আমরা মানে কি জানি? 1 কিলোওয়াট সম্পন্ন ক্ষমতার বস্তুকে 1 BOT মানে 1 কিলোওয়াট ক্ষমতার বস্তুকে আমরা যদি 1 ঘন্টা চালাই 1 আওয়ার, তাহলে এখান থেকে হয়ে যাবে 1 কিলোওয়াট মানে 1 ওয়াট 1000 ইন্টু 1 আওয়ার মানে 3600 সেকেন্ড।
তাহলে এটা ওয়াট সেকেন্ড, এটা হচ্ছে জুল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 3.6 ইন্টু 10⁶ এত জুল। তাহলে 1 বিওটির মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। বোঝা গেছে? 3.6 10⁶ জুল। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলছে? অথবাটা 1 কুলম্ব সমান কত স্টার্ট কুলম্বের সমান? তো 1 কুলম্ব সমান 3 ইন্টু 10⁹। 1 কুলম্ব হচ্ছে 3 ইন্টু 10⁹ এত স্ট্যাট কুলম্ব। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 2.8-এরটা একটি তড়িৎ কোষের ইএমএফ 1.5 ভোল্ট বলতে কি বোঝায়? তো আমি এটা মুখে বলে দিচ্ছি। কোষের ইএমএফ 2.8। আচ্ছা, কৃতকার্য ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তাহলে এখানে ভোল্ট ইকুয়াল টু ডব্লু আপন কিউ। তো পুরো তড়িৎ কোষের মধ্যে 1 কুলম্ব আধানকে পুরো কোষটাতে সম্পূর্ণরূপে আবর্তন করাতে আমাদের 1.5 জুল কার্য করতে হয়। বোঝা গেছে? একটি তড়িৎ কোষের ইএমএফ 1.5 ভোল্ট বলতে বোঝায় যে ওই কোষটি সমেত 1 কুলম্ব তড়িতাধানকে ওই কোষটিতে সম্পূর্ণরূপে একবার আবর্তন করাতে 1.5 জুল কার্য করতে হয়। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট 2.9-2.9-এরটা কী বলেছে? একটি উত্তল লেন্সে জলে নিমজ্জিত হলে উহার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বদা বাড়ে। তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে আর দর্পণের অপরিবর্তিত থাকে। আচ্ছা, অথবাটা দুটি মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.72 এবং 1.83 হলে কোন মাধ্যমে আলোর বেগ বেশি হয়? তো যাতে প্রতিসারাঙ্ক কম সেই মাধ্যমে আলোর বেগ বেশি হবে। তো 1.72টা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট শূন্যস্থান পূরণ করো। একটি আলফা কণার আধান হাইড্রোজেন আয়নের আধানের কত গুণ হবে? 2 গুণ। আচ্ছা, 1 ইউ পরিমাণ ভরের তুল্য শক্তির মান কত? 1 ইউ পরিমাণ ভরের তুল্য শক্তির মান হচ্ছে এনার্জি ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু হচ্ছে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানে ডেল্টা এমটা অবশ্যই কিসে হবে? এএমইউ ইউনিটে বা হচ্ছে এএমইউ মানে ইউনিটে। এম এর মানটা যদি আমরা 1 বসাই 1 ইন্টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বোঝা গেছে? এনার্জির মান এটা হবে। আচ্ছা, ফ্লোরিন হচ্ছে তীব্র তড়িৎ মৌল। অ্যালুমিনিয়ামের আকরিক কী হবে? অ্যালুমিনিয়ামের গিবসাইট হবে। সিরিয়াম হচ্ছে ল্যান্থানাইটস মৌল। আচ্ছা, পারদ কী হবে? অ্যামালগাম হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। একটি দ্বিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম হচ্ছে নাইট্রোজেন। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ ব্যবহার করা আবশ্যক? তো এটা হবে ডিসি বা এটা সমপ্রবাহ বলে। বাংলায় কি বলে? সমপ্রবাহ। সুপার হ্যালোজেন কাকে বলে? অর্থাৎ হ্যালোজেনগুলির মধ্যে যার তড়িৎ সবচেয়ে বেশি তাকে সুপার হ্যালোজেন বলে। তো এটা কি হয়ে যাবে? ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। নেক্সট অথবাটা দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? তো এটা হয়ে যাবে 16 নম্বর শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণে আমরা যদি H2S গ্যাস চালনা করি কিসের পদক্ষেপ পড়বে? তো কপার সালফাইডের পদক্ষেপ পড়বে এবং এর সংকেত হচ্ছে CuS। কোন বর্ণের পদক্ষেপ পড়বে? কালো বর্ণের পদক্ষেপ পড়বে। কি বর্ণের? কালো বর্ণের পদক্ষেপ পড়বে। আচ্ছা, নেক্সট 2.16 ইনভারের উপাদানগুলি কী কী? তো ইনভারের উপাদান হচ্ছে নিকেল এবং হচ্ছে আয়রন। আচ্ছা, কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। তো এমন একটি গ্যাসের নাম হয়ে যাবে H2S হাইড্রোজেন সালফাইড। ইথানলকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে কী কী মেশানো হয়? তো এর সঙ্গে মেশানো হয় মিথানলও মেশানো হয়, ন্যাপথা মেশানো হয় বা অনেক সময় পিরিডিনও মেশানো হয়। পিরিডিনও মেশানো হয়। বোঝা গেছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত বিভাগ ক্ষয়ের সমস্ত উত্তর করলাম। এরপর আমরা যে অঙ্কগুলো সমাধান করবো অর্থাৎ বিভাগ গয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এবার আমরা সমাধান করার চেষ্টা করব। গয়ের প্রথম যে অঙ্কটা আছে 3.2 এর অঙ্কটা আছে। 3.2 এর কী বলেছে? যেটা আমি গোল দাগ দিয়ে দিয়েছি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 800 মিলিমিটার এইচজি চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন হয় এত সেন্টিমিটার কিউব। একই উষ্ণতায় ওই চাপে ওই গ্যাসের আয়তন এত হবে। মানে কত চাপে? তো 3.2 এরটা উষ্ণতাটা সেম আছে। উষ্ণতা উভয় ক্ষেত্রে একই। উষ্ণতাটা কি? উভয় ক্ষেত্রে একই। তাহলে উষ্ণতা যদি উভয় ক্ষেত্রে একই হয় তাহলে কার সূত্র? অতএব বয়েলের সূত্রটা আমরা প্রয়োগ করে পাই। বয়েলের সূত্র প্রয়োগ করে উষ্ণতা একই থাকলে কার সূত্র পড়ে? বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি? P1V1 ইকুয়াল টু হচ্ছে P2V2। অর্থাৎ P1 প্রাথমিক চাপ, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, P2 হচ্ছে অন্তিম চাপ, V2 হচ্ছে অন্তিম আয়তন। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলেছে?
কত চাপে, তাহলে P2 বের করতে হবে। তো P2 সমান কত হয়ে যাবে, P1 V1 আপন হচ্ছে V2। তো P1 এর মান কত, 800। V1 এর মান কত, 100 সেন্টিমিটার কিউব। তো V1 এর মান 100। আচ্ছা, কত চাপ ওই গ্যাসের আয়তন হবে 75, তাহলে V2 হয়ে যাবে 75। আর যেখানে P2 বের করছি, P2টা আমরা তাহলে অ্যান্সারটা কিসে পেয়ে যাবো, 8 এই মিলিমিটার এইচজি। তাহলে মিলিমিটার এইচজি, এতে আমরা চাপের মানটা পেয়ে যাবো। যদি কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি, 25 3 75, 25 4 100, 3 দিয়ে এখানে কাটাকাটি যাবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 4 4 32, 3200 ভাজিত 3 এত মিলিমিটার এইচজি। 3200 ভাজিত 3 এত মিলিমিটার এইচজি। যদি এটা তোমরা ভাগ করে নাও তাহলে হয়ে যাবে 1066 1066.66 এত মিলিমিটার এইচজি। তো অঙ্কটা খুবই ইজি অঙ্ক ছিল, আমরা বয়েলের সূত্র ফেললে অঙ্কটার অ্যান্সার শেষ। আচ্ছা, তারপরের যে অঙ্কটা বলেছে অথবাটাই 3.2 এরই অথবা, 3.2 এর যে অথবাটা কি, এখানে 3.2 অর বলে লিখে দিচ্ছি আমি। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 800 মিলিমিটার এইচজি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব, 600 মিলিমিটার এইচজি চাপে কত উষ্ণতায় গ্যাসটির আয়তন 3 গুণ হবে, 3 গুণ হবে। তাহলে আমরা এখানটাতে কি করে নিচ্ছি দেখো, যে প্রাথমিক উষ্ণতাটা T1 সেটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 27 প্লাস 273 এত আমাদের কেলভিনে করে নিচ্ছি, কেলভিন। তাহলে কত হয়ে যাবে, 300 কেলভিন। 27 প্লাস 273, 7 থেকে 1 7 300 কেলভিন। আচ্ছা, P1 কত, P1 হচ্ছে 800 মিলিমিটার এইচজি, এত চাপ। কোনো গ্যাসের আয়তন V1 কত, V1 হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। আচ্ছা, P2 কত, P2 বলে দিয়েছে 600 মিলিমিটার হচ্ছে এইচজি কত উষ্ণতায়, আর T2 হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র থেকে কি পাই, অতএব এখান থেকে আমরা পাই P1 V1 আপন T1 ইকুয়াল টু হচ্ছে P2 V2 আপন হচ্ছে T2। কার সূত্র, বয়েল প্লাস চার্লস এর সমন্বয় সূত্র, কারণ এখানে কোনো কিছুই ধ্রুবক থাকছে না, সমন্বয় সূত্র। তাহলে কি বের করবো আমরা, T2। তাহলে T2-র মানটা অন্তিম কত বেরোবে, P2 V2 আপন হচ্ছে P1 V1 ইন্টু হচ্ছে T1। এবার সব যদি ভ্যালু বসে আমরা, P2-র মান কত, P2-র মান হচ্ছে 600। আচ্ছা, V2-র মান কত, V2 ওই গ্যাসটির আয়তন কত গুণ হবে, 3 গুণ হবে। আয়তন কত গুণ হবে, 3 গুণ। তাহলে এখানে V2 হচ্ছে 3 গুণ, V1-এর 3 গুণ, তাহলে 100 ইন্টু 3 এত সেন্টিমিটার কিউব। তাহলে V2 বেরোবে 100 ইন্টু 3। এখান থেকে P1-এর মানটা আমরা পেয়ে যাব 800, আর V1-এর মানটা কত পেয়ে যাবো, V1-এর মানটা হচ্ছে 100, আর T1-এর মানটা কত, T1-এর মানটা 300। তাহলে এই 100 100 কেটে যাবে। আচ্ছা, এই দুটো শূন্য এই দুটো শূন্য আমাদের কেটে যাবে। কেটে গেলে ওপরে কি পড়ে থাকছে, ওপরে পড়ে থাকছে তোমাদের 6 ইন্টু 3, 6 ইন্টু 3 ইন্টু হচ্ছে 300, আর নিচে কত পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে 8। আর যদি কাটাকাটি করি, 2 3 6, 2 4 8। আচ্ছা, 4 দিয়ে 3 4 7 8, 4 দিয়ে কাটাকাটি করলে 4 7 28, 29 30 20, 20 শূন্য 4 5 20, তাহলে 75 ইন্টু 9। তাহলে আমাদের যে ফাইনাল অ্যান্সার আসছে 75 ইন্টু 9, তাহলে হয়ে যাবে 675 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা হবে 675 কেলভিন। তাহলে আমি যদি এখানে ফাইনাল অ্যান্সার লিখি, অতএব অন্তিম উষ্ণতা হবে 675 কেলভিন। বোঝা গেছে, অন্তিম উষ্ণতা 675 কেলভিন। আচ্ছা, তার পরবর্তী যে অঙ্কটা আছে, আচ্ছা এরপর বিভাগ ঘয়ের যে 4.2 এর দেখে যে অঙ্কটা আছে, বলছে এনটিপিতে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস তৈরি করতে জেডএন এর সঙ্গে কত গ্রাম H2SO4-এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে জেডএন এর সঙ্গে যদি আমরা H2SO4-এর বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে কী হবে, ZnSO4 উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে, H2 উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আচ্ছা, জিঙ্কের এখানে আমাদের কী কী লাগবে, কত গ্রাম H2SO4 লাগবে, আর হাইড্রোজেন গ্যাস লাগবে। তাহলে H2SO4-এর আণবিক গুরুত্ব আমরা বের করব 2, সালফার হচ্ছে 32, আর অক্সিজেনের 416 64। তাহলে এখানে এটা কত হবে,
6 3 9 আর 4 4 8 98 হবে। আর হাইড্রোজেনের কত হবে 2 এত গ্রাম। আচ্ছা এখানে 2 না লিখে আমরা 22.4 লিটার লিখবো, কারণ আয়তনটা 22.4 লিটার এসটিপিতে। তাহলে আমরা এখান থেকে কী বলছি দেখো, এত লিটার হাইড্রোজেন গ্যাস, যে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে তোমার হচ্ছে 98 গ্রাম কি লাগে, উৎপন্ন করতে 98 গ্রাম H2SO4 লাগে। এবার এখানে কত গ্রাম উৎপন্ন করতে হবে, 44.8 লিটার, মানে এটা দ্বিগুণ। তাহলে 44.8 লিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে কি লাগবে, তো 98 ইন্টু 22-এর এটা দ্বিগুণ মানে 2 এত গ্রাম H2SO4 লাগবে। তাহলে 98 দুগুণে কত হবে, 8 দুগুণে 16, 6 নেবে, হাতে থাকে 1, 9 দুগুণে 18, 19, 196 গ্রাম H2SO4 লাগবে। বোঝা গেছে, 196 গ্রাম H2SO4 লাগবে। আচ্ছা তারপরে অথবা যে প্রশ্নটা আছে, অথবার প্রশ্ন বলছে 48 গ্রাম কার্বনকে অক্সিজেনে পোড়ালে আর যে পরিমাণ CO2 উৎপন্ন হবে, তাহলে অথবারটা তাহলে যদি এখানে আমরা বিক্রিয়া লিখি কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে CO2, কার্বনের 12, কার্বন ডাইঅক্সাইডের 44। তাহলে যে পরিমাণ CO2 উৎপন্ন হয়, আচ্ছা আগে আমরা দেখি যে 48 গ্রাম কার্বনকে পোড়ালে কত গ্রাম CO2 উৎপন্ন হয়। তাহলে এখানে 12 গ্রাম কার্বন থেকে এখানে হয় 44 গ্রাম CO2। তাহলে এখানে 1 গ্রাম কার্বন থেকে কত হবে, 44/12 গ্রাম এত CO2। তাহলে এখান থেকে যেটা কোশ্চেন বলছে 48 গ্রাম, তাহলে 48 গ্রাম যে কার্বন আছে, 48 গ্রাম কার্বন থেকে CO2 উৎপন্ন হবে 44/12 ইন্টু 48 এত গ্রাম CO2। তাহলে 12 4 48, তাহলে এখানে হচ্ছে 44 ইন্টু 4 এত গ্রাম CO2 উৎপন্ন হবে। কত গ্রাম কার্বনকে পোড়ালে, 48 গ্রাম। এবার বলছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে, মানে সেই পরিমাণই, মানে এই 44 ইন্টু 4 গ্রাম CO2 উৎপন্ন করতে কত পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়াটা যদি লিখি CaCO3 প্লাস হচ্ছে HCl, তাহলে বিক্রিয়া উৎপন্ন হবে CaCl2 প্লাস হচ্ছে CO2 প্লাস হচ্ছে H2O, আর জল উৎপন্ন হয়, বোঝা যাচ্ছে, প্লাস H2O। তাহলে যদি বিক্রিয়া ব্যালেন্স করি আমরা, এখানে 2 খাবে, টোটাল বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে CO3 এর আণবিক গুরুত্ব বের করলে কত হবে, 40 প্লাস কার্বনের 12, অক্সিজেনের 348, তাহলে কত হয়ে যাবে, আচ্ছা 50 আর 90 এখানে 100। আর কি লাগবে, কার্বন ডাইঅক্সাইড, কেন কার্বন ডাইঅক্সাইড 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে, তাহলে আমরা লিখবো এখানে কি 44 গ্রাম CO2 উৎপন্ন করতে এখানে লাগে 100 গ্রাম CaCO3। বোঝা গেছে, তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে লাগে 100/44 গ্রাম CaCO3। এবারে যেখানে আমরা বের করে রেখেছি, তাহলে কত অ্যান্সার বের করে রেখেছি, 44 ইন্টু 4, তাহলে 44 ইন্টু 4 গ্রাম CO2 উৎপন্ন করতে কার্বন লাগবে 100/44 ইন্টু হচ্ছে 44 ইন্টু হচ্ছে 4 এত গ্রাম CaCO3, এত গ্রাম CaCO3 লাগবে। তাহলে যদি কাটাকাটি করি 44 কেটে যাবে, তাহলে 400 গ্রাম CaCO3 প্রয়োজন। বোঝা গেছে, 400 গ্রাম CaCO3 প্রয়োজন। তো খুবই সহজ অঙ্ক ছিল এটা। আচ্ছা তারপরের যে প্রশ্ন আছে 4.5-এর অঙ্কটা, 4.5-এরটা কী বলেছে, যে এখানে আমাদের একটা বিক্রিয়া দিয়েছে, রাসায়নিক বিক্রিয়া 4.5-এরটা, এই বিক্রিয়া থেকে A আর Z এর মান বের করতে হবে। তো বিক্রিয়াটা কি বলছে, এক্স একটা পরমাণু, এখান থেকে জেড আর 234, এখান থেকে 90 ওয়াই, 90 ওয়াই প্লাস হচ্ছে আলফা কণা বেরিয়েছে, আলফা মানে 2 4। তাহলে যদি আমরা ভর সংখ্যা ব্যালেন্স করি, ভর সংখ্যা সমান করে আমরা কি পাবো, ভর সংখ্যা সমান করে পাবো যে 4 প্লাস হচ্ছে A ইকুয়াল টু হচ্ছে 234। তাহলে A ইকুয়াল টু কত হবে, 234 মাইনাস 4 ইকুয়াল টু হয়ে যাবে 230। তাহলে এর মান হয়ে গেল 230। এবার সেকেন্ড আমরা কি সমান করবো, প্রোটন সংখ্যা সমান করে, প্রোটন সংখ্যা
প্রোটন সংখ্যা যদি আমরা সমান করি তাহলে প্রোটন সংখ্যা সমান করে আমরা কি পাবো? প্রোটন সংখ্যা সমান করে পাবো জেড ইকুয়াল টু আর 90 প্লাস 2, তাহলে জেড কত হয়ে যাবে? জেড হয়ে যাবে 92। তাহলে জেড এর মান হচ্ছে 92 আর হচ্ছে এ এর মান হচ্ছে 230। এই দুটো বের করতে বলেছিল, এ এর মান কত হবে আর হচ্ছে জেড এর মান কত হবে। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা দিয়েছে, তার পরবর্তী প্রশ্ন 4.6, তিনটি রোধের অনুপাত বলে দিয়েছে এত, তাহলে 4.6 অ্যান্সার। তিনটি রোধের অনুপাত কত? 2:3 3:5। তাহলে রোধগুলি আমি ধরে নিচ্ছি, ধরি রোধগুলির মান কত কত হবে? রোধগুলির মান একটা হবে 2x ওহম, একটা হয়ে যাবে 3x ওহম, আর একটা কত হয়ে যাবে 5x ওহম। বোঝা গেছে? এদের সর্বাপেক্ষা কম মানের রোধ হচ্ছে 30 ওহম, সবচেয়ে কম মানের যে রোধ সেটা হচ্ছে 30 ওহম। তার মানে এখানে সবচেয়ে কম মানের রোধ হচ্ছে 2x, তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়াল টু হচ্ছে 30, তাহলে x এর মান হচ্ছে 15। x এর মান কত? 15। অতএব রোধগুলোর মান কি কি? অতএব রোধগুলি হচ্ছে, একটা তো 15 দুগুণে 30 এত ওহম, আর একটা হবে 3 15 45 এত ওহম, আর একটা হবে 5 15 75 ওহম। বোঝা গেছে? তাহলে একটা হচ্ছে 30 ওহম, একটা 45 ওহম, একটা হচ্ছে 75 ওহম। এবার বলছে প্রথম রোধগুলোকে শ্রেণী সমবায়ে যোগ করা হয়েছে, দ্বিতীয় হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায়ে তুল্য রোধ হবে, আমি এখানে লিখছি শ্রেণী সমবায়ে তুল্য রোধ, শ্রেণী সমবায়ে তুল্য রোধ। আর এর মান কত হবে? নর্মালি এদের যোগ করে দিতে হবে, 30 প্লাস 45 প্লাস হচ্ছে 75 এত ওহম। তাহলে এখানে অ্যান্সার কত হয়? 5 5 10 শূন্য, 5 5 10 শূন্য থাকে 1, 7 4 11, 11 12 13 14 15, 150 ওহম। বোঝা গেছে? আর 2 নম্বর হচ্ছে সমান্তরালে তুল্য রোধ। সমান্তরালে তুল্য রোধটা আমি ছোট হাতের আর ধরে নিচ্ছি। সমান্তরালে তুল্য রোধটা আমি যদি ছোট হাতের আর ধরি, তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/r ইকুয়াল টু 1/30 প্লাস 1/45 প্লাস হচ্ছে 1/75। তাহলে এদের যদি লসাগু করি তাহলে বোঝা গেছে? তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার 450। তাহলে এদের হচ্ছে লসাগু 450, 450 বেরোলো, পনেরো হবে। তারপরটা 45, 3 15 45, 5 দুগুণে 10 হবে। তারপরটা 75, 3 দুগুণে 6 হবে। তাহলে এখান থেকে টোটাল যোগ করলে 15 10 25, 6 31 আপন হচ্ছে 450। এটা 1/r এর মান। তাহলে এখান থেকে আর এর যে ভ্যালুটা, অর্থাৎ তুল্য রোধের যে ভ্যালু, আর এর মানটা কত হয়ে যাবে? 450 আপন 31 ওহম। তো যদি এটা আমরা ভাগ করে দিই, ভাগ করলে তোমাদের হয়ে যাবে 450 ভাজিত 31, তাহলে এখান থেকে হয়ে যাবে সম্ভবত 14.52 ওহম। বোঝা গেছে? আর এর যে ভ্যালু 14.52 ওহম। এটা হচ্ছে তোমাদের সমান্তরালে তুল্য রোধের মান হবে। তো যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক আমি এখানে করিয়ে দিলাম। তো এখানে আর কোনো অঙ্ক নেই, এবং সমস্ত এমসিকিউ এবং এসএকিউ আমি শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিও এবিটিএ সলিউশন নিয়ে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।